আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ে দিয়ে ঘুমায়, শেষের 3 মাস কাজ ঝাড়া দিয়ে চলে আসে। এসে এমন গতিতে কাজ শুরু করে ঝড়ের গতি। 9 মাসে 42%, 3 মাসে 25%। এবং তখন কি হয়? বৃষ্টি জোরে জনগণের টাকা পানির সাথে মিশে যায়। লুটপাট, অপচয়, অসৎ। কেন এটা করতে হবে না কোনো যুক্তিকতা নেই। আমরা বলেছিলাম আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 22। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটা ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না। এই সময় হাল কোনো নদী সংস্থা বাদ দেয় সব কিছু করে গিয়ে যখন পুষ পাওয়া যায় না, বলেছে এটা জোয়ারে বিশ্বাস। এটা কোন সমাধান আমরা পাই। আমরা বলেছিলাম সূচনা কর আগে ছিল 5%, এটা এখন প্রস্তাবনা করা হয়েছে 10%। এটা প্রান্তিক মানুষের জন্য কষ্ট। এই জায়গাটা আমরা বলেছিলাম না 10% না 5% না করে, এটা তারা অ্যাকসেপ্ট করেনি। আপনারা দেখেছেন বিদেশ থেকে সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের উপরে একটা ভালো ট্যাক্স আরোপের প্রস্তাব এসেছে। আমরা এটা তুলে দিতে বলছি। অর্থমন্ত্রী সাহেব তার সমাপনী বক্তব্য বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাব ভালো। আমরা প্রস্তাব দিয়েছি, ওনারা আশ্বাস দিলেন যে এখন তো আর এটা বুঝে আনা যাচ্ছে না, আমরা এসআরওর মাধ্যমে এটা বাস্তবায়ন করব। না বলতেছি এখন বলতে দেন, বলবো এটা একেবারে ভুল হয়ে যাবে। তো এরপরে আলহামদুলিল্লাহ যে এটা বলা হয়েছে যে এসআরওর মাধ্যমে এটা অ্যাকসেপ্ট। এই জায়গায় আমরা ধন্যবাদ। কেন আমরা সাইকেলের খুচরা যন্ত্রাংশের উপরে এটা ওয়েবার চাইলাম? আমরা এই কারণে চেয়েছি এটা ব্যবহার করেন অতি স্বল্প আয়ের মানুষ, আর ব্যবহার করেন যে সমস্ত মানুষের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য দরকার একটা বয়সের প্রান্ত। এটা কোনো বড় লোকেরা ব্যবহার করে না। নাম্বার 1। নাম্বার 2, এগুলা শুধু দেশে ব্যবহার হয় না, বিদেশেও এটা একটা ক্ষুদ্র শিল্প। এটাকে প্রমোট করলে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারব। কিন্তু অতিরিক্ত কর যদি আরোপ হয় তাহলে বিদেশের চাহিদা আমরা বৃদ্ধি করব, তখন কম্পিটিশন আমরা। ধন্যবাদ। সূচনায় আমরা নির্বাচনের সময় আপনাদের সাথে দেশের পাশের সাথে ওয়াদা করেছিলাম যে আমাদের কেউ নির্বাচিত হলে এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনব এবং সরকারি কোনো প্লটের সুবিধা নেই। কিছু বন্ধুরা ওই গুড়ের সাথে কিছু লবণ আছে লেগে আরাম পায়। আমরা যা বলেছি স্পষ্ট বলছি, অস্পষ্ট কোনো কথা বলি। এখানে লাগাই দিচ্ছে ফ্ল্যাট নেই। এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড, এটা সরকারের দায়িত্ব পালনের জন্য। এটাকে সরকার আমাকে দিয়ে দিচ্ছে না। ওটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি এটা ব্যবহার করবেন। সরকারের দল বিরোধী দল সবাই করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ 1 সেকেন্ড এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার ছেড়ে দিতে হবে। এটাকে কুলায়। এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের জল গুলা করা হয়, পানি গুলা। আমরা এটা করি না। সম্মানিত ভাইরা, আমরা আরো বলেছি সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হবে চেষ্টা। কিন্তু কেউ যদি এটা নিতে চায় কোনো অভাব নেই, আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি।
এই যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি এন্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যায়। অনেকটা বাজারের সাথে এটা সম্পর্ক। বড় বাজেট করাটা অপরাধ। একটা জাতির বিষয় তাকে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েকটা। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চেয়ে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সফল এই বাজেটটি কিন্তু 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরের বিদেশে চলে গেছে। যদি এই দুই জিনিসের সংস্কার না হয়, আমার জন্য এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না, এনবিআর তো হলো আমাদের কালেক্টর, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের। এর সাথে একদম প্রান্ত লেভেলে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার এবং কোন প্রজেক্ট হয়ে থাকলে সেই প্রজেক্ট নিয়ে জড়িত। আমি এবারকার অভিজ্ঞতা বলি, একেবারে শেষের দিকে এসে আমরা শুনলাম যে সরকারি দলের সংসদ সদস্যদেরকে কিছু এলোকেশন দেওয়া হচ্ছে, আমরা কিছু জানি না। এরপরে যখন আমাদের পক্ষ থেকে উদ্যোগ হয়ে আমরা জানতে গেলাম, তখন সত্যতা খুঁজে পেলাম। আমরা এটাও বললাম যে ট্রেজারি কি শুধু সরকারি দলের লোকেরাই ট্যাক্স দেয় নাকি সারা দেশবাসী? যদি সারা দেশবাসী দিয়ে থাকে তাহলে বিরোধী দলের নির্বাচিত এমপিদের এরা কি দেশের নাগরিক না? তাদের নাগরিক অধিকার তো কেউ গ্রহণ করতে পারে না। আমার পেলাম জাস্ট সাকাতুল মৌতের হালতে ঈদের 4-5 দিন আগে এবং পরিমাণের দিক থেকে সরকারি দলের সমান না। আমরা সংসদে জানতে চাইলাম যে সরকারি দলকে কি দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি? হ্যাঁ, এটা জানাইলেন না যে একে অন্যের দিকে তাকাইয়ে একটু মিষ্টি হাসি। এই মিষ্টি হাসিতে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় এলাকার জনগণের এই হাসির সাথে অধিকার কিন্তু মিলাই। অথচ বৈষম্যের বিরুদ্ধে ছিল 24-এর গণঅভ্যুত্থান। সে বৈষম্য কেন? আমরা আশা করতে চাই ভবিষ্যতে আর কোনো বৈষম্য হবে না, এবং আমরা চেষ্টা করবো আমাদের চোখ কান খোলা রাখা। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার মানে অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে আমাদের অবস্থান ক্ষেত্রে একদম স্পষ্ট। বাজেট গতকাল পাশ হয়েছে, আজকে থেকে বাস্তবায়ন শুরু হবে। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখবো, আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। কিন্তু যদি এর প্রতিফলন বাজারে দেখা না যায়, উল্টোটা হয়, তাহলে বুঝতে হবে যে এটা জনগণের জন্য নয়, এটা সিন্ডিকেটের জন্য। এই বাজার বক্তৃতায় আমরা অনেকগুলো বিষয় তুলে নিয়েছি। যে জুলাই কারণে আজকের এই সংসদ এবং সরকার বিরোধী দল সবকিছু, সেই জুলাই সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান আছে, একটা জুলাই জাদুঘর আর একটা জুলাই ফাউন্ডেশন। এই দুইটার ব্যাপারে কিছু কি হলো, জুলাই কি হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার? আমরা এই দাবি ইনশাআল্লাহ জোরালোভাবে উত্থাপন করবো। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন। আজকে খবর পেলাম যে একদল আমার বিরুদ্ধে খেলে গেছে। আমি কেন বললাম মালয়েশিয়া 85,000 টাকা একদম পাঠাতে হবে, দালাল যারা তাদেরকে আইনের আওতায় আনবে। আমি কি দালালের কোনো তালিকা দিয়েছি আপনাদের জানা মতো? আমি কি কোনো সংস্থার কথা বলেছি আপনাদের জানা মতো? বলি নাই। তাইলে কিছু লোকের গায়ে তো কষ্ট লাগে কেন?
তার মানে একজন বলবো যে আপাতত তারা থাকবে, আমি বললাম যে ওয়েলকাম করবো, তারা বলুক, তারপরে আমার কাছে কিছু 53 নম্বর দাগ নম্বর আছে, ওগুলো সহ বলে দেবো। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে সিন্ডিকেটের কোনো হুমকির তো আমরা করবো না। এটা শুধু মালয়েশিয়া, সারা বিশ্ব আমাদের এই গরিব লোকগুলোকে বিশ্ব, এরপরে তারা প্রতারিত হয়, সেখানে আবার গিয়ে দেখা যায় যে তার ওই ভ্যালিডিটিটা জেলে আমরা যে এগুলা নীরবে গিলবো আর দেখতে থাকবো না, এগুলা করতে আমাদের রয়েছে। আমরা কি করতে পারবো? আমরা সংসদের ভিতরে চিৎকার দিব, আওয়াজ করব, বাইরেও আপনাদের সাথে আমরা আশা যে এতে যদি কেউ ভুলের মধ্যে থাকেন তাদের সংশোধনের সময় একটা জিনিস খুবই পরিষ্কার করতে চাই, আমরা এই সংসদে গান বাজনার সংসদ হিসাবে দেখেছি, একটা দায়িত্বশীল সংসদ হিসাবে প্রতি মুহূর্তে জনগণের ট্যাক্সের 2,74,000 টাকা ব্যয় হয় সংসদ চলার সময়। কারণ যদি এরকম কিছু করার খেয়াল থাকে তা ওপেন নিয়ে স্টেজ সরকার করে দেবো, সংসদের ভিতরে নিজের টাকায় সংসদের ভিতরে দায়িত্বশীল আচরণ করতে, জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা দিতে হবে, জাতীয় দাবি আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে পাঠ করতে। যখন আমাদের সংসদ সেই রকম হবে, মিউচুয়াল রেসপেক্ট, দাদা ছোড়াছড়ি এবং চরিত্র হনন বাদ দেবে, তখন এই সংসদ হবে জনগণের সংসদ। সত্যিকার আমরা ওটাই চাচ্ছি। অনেকে আমাদেরকে বলে ভাই আপনারা গরম করেন না, আমি বলি যে এখন আমরা 54 বছরের তাপটা একটু কমাতে যাচ্ছি, ওই তাপে তো বাংলাদেশ পুরো ছাই হয়ে গেছে, জনগণের ভাগ্য উদাও হয়ে গেছে, জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করা সম্ভব। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। যারা এই কথাগুলো বলে, কেউ হয়তো দৌড়দের জায়গা থেকে বলে, আর কেউ যদি আমাদের স্কিন একটু টেস্ট করে দেয়, কিছু কিছু টিকা ইনজেকশন আছে দেওয়ার আগে স্কিন টেস্ট করতে হবে, ওনারা সম্ভবত আমাদেরকে ইনজেকশন পুশ করতেছে। কেউ যদি সৎ পরামর্শ দেন, শতবার কৃতজ্ঞ থাকবে, কিন্তু কেউ যদি উস্কানি দেন, আমরা তার উস্কানি দেশ আমাদের একটা স্টেবল সোসাইটি ফর্ম না হওয়া পর্যন্ত বিশ্ব দরবারে আমরা ক্রমশ সোজা করে মাথা সোজা করে দাঁড়াতে পারবো। এই স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না, যদি তারা এটা ধারণা করে ভুল করে। এখানে অবশ্যই বিরোধী দলকে আস্থায় নিয়ে একসাথে কাজ করতে, আমরা সেটাই চাচ্ছি। অতএব আমাদের ভূমিকা নাইডা গরম নর নরম, আমাদের ভূমিকা হবে লজিক, যেটা হওয়া উচিত সেটা ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই কথাগুলো ইনশাআল্লাহ ছড়াই দিবেন। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে থেকে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করি জুলাইতে আমাদের শহীদদের দেয়া, আহত পঙ্গুদের কান্না এবং জনগণের চাহিদা উঠে আসবে ইনশাআল্লাহ। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুশাসন যুক্ত, মানবিক একটা বাংলাদেশ, একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই প্রয়াস। আপনারা অতীতে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা কামনা করছি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দায়িত্ব শুধু রাজনীতিবিদ নয়,
আমরা সমাজের একটা স্তম্ভ, আপনারা চারটা পিলারের উপর সমাজ, লেজিসলেটিভ সংসদ, বিচার বিভাগ, নির্বাহী এবং গণমাধ্যম। চারটা খুঁটি, যে কোনো একটা খুঁটি যদি এই বিল্ডিং এর না থাকে, বিল্ডিং বসে। On my consideration, এই চারটার মধ্যে আমি সবচেয়ে শক্তিশালী পিলার মনে করি গণমাধ্যম। গণমাধ্যম চারদিক থেকে দেখে, ওয়াচ ডগের কাজ করে, কাউকে ছেড়ে দেখে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের গণমাধ্যমকে ওই জায়গায় স্পেস দিতে পারি। সব কয়টা সরকার আসলেই বলে গণমাধ্যম সাথে, অতীতের মতো না। আমার ধারণা তখন গণমাধ্যমের সাথে আপনারা যারা সম্পৃক্ত সবাই মুখের রুমাল দিয়ে আসে, কি করে কতটা স্বাধীন, আমরা তো তার সাথে। এই বুথের ছায়া এখনো গেছে, এটা বিশ্বাস করি, এটা এখন আছে। আমাদের ব্যাপারে আপনার সাক্ষী, মাঝে মাঝে খুব ধরে না, প্রত্যেকে হাতটা একেবারে স্মুথ থাকে না, একেবারে সাইড দিয়ে ধরে না। মোস্ট কংগ্রেচুলেশনস ধরার জন্য। তবে আমরা অনুরোধ করবো, যতটা আমরা নিতে পারি অতটা করি, যেহেতু জানবে মাঝে মাঝে এমন কিছু বিষয়ে ধরে যেটার সাথে ভাই আমাদের যায় না। এই জায়গায় একটু ইনসাফ, কারণ সবাই মিলিত বাংলাদেশ। আপনার সবাইকে ধরেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, আমরাও কালো বলে ছাড়িয়ে। কিছু জায়গায় আপনারা যখন ধরেন, আমরা সতর্ক হই, সংশোধন হই, আমরা বুঝি কিছু জায়গায় কষ্ট হয়, এটা তো আমি না, কেন আমি, এটা তো আমার সাথে যায় না, এটা তো সঠিক নয়। ওইরকম কিছু যদি হয়, সমাজকে প্রশ্ন জামা প্রশ্ন, আমরা সবাই মিলে দেশ, আমরা আগে আরো অনেক শ্রমিকদের কথা, শিক্ষকদের কথা, আমাদের তো সমস্যা খুব শেষ। আমরা ইনশাআল্লাহ দফায় দফায় বসবো এবং একসাথে আমরা কাজ করব। আপনাদের যদি অতি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমরা শুনবো। তারপরে নামাজ, খাওয়া, যেটুকু আল্লাহ দিতে রেখেছেন ইনশাআল্লাহ। যে একটু আমি দেখি প্রয়োজনের কথা আমরা যাচ্ছি, মাশাআল্লাহ আপনাদের কাছে একটু দেখে নেব। আমি একটু অনুরোধ করব, না দিয়ে না, কাউকে দিয়ে না, এখন আমি বলি আপনি বসেন। আমি একটু অনুরোধ করবো যে একটা বিষয় যদি কারো কাছ থেকে এসে যায়, তাহলে রিপিট না করতে হবে। যদি নতুন কিছু থাকে সেটা আপনারা নিয়ে আসেন, যে ধন্যবাদ আমাকে ভোট দেওয়ার জন্য। আপনি বলেছেন যে আপনারা ছায়া বাজেট দিয়েছিলেন, যে বাজেট পাস হয়েছে তার কাছাকাছি। পাশাপাশি আপনি নিজে বলেছিলেন ছায়া মন্ত্রিসভা করবেন। তো সেই ছায়া মন্ত্রিসভার খবর কি, কবে নাগাদ প্রকাশ করা হবে? আলহামদুলিল্লাহ, মন্ত্রিসভাটা আমরা গঠন করেছি। তো আমাদের শিশুটাকে একটু খাওয়াইতে হবে, দৌড়াদৌড়ি করার মতো বয়সে হয়েছে। তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন। আমরা যখন দেখব, এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে কখনো ছিল না, এবং এটা কোনো সাংবিধানিক কোনো মর্যাদাও নেই, সংসদীয় কোনো মর্যাদাও নাই, কিন্তু দুনিয়ার বিভিন্ন দেশে এটা আছে। আমরা এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আমাদের জন্য না, জাতির জন্য, শুধু জামাতের জন্য না, সকল দলের জন্য। যে একটা জায়গা থেকে শুরু হোক, বাকি দলগুলো ক্রমান্বয়ে হবে। এবং আমাদের এটা কনসেপ্ট একটু ভিন্ন। কনসেপ্টটা হচ্ছে, আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে, সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেয়। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে, আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। বিদেশে যে সমস্ত জায়গায় আছে, তখন শুধু বিরোধী দলে থাকলে এটা সাস্টেইন করে,
সরকারি দলে গেলে এটা ধ্বংস হয়ে পড়ে। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা হবে পার্মানেন্ট, ব্যক্তি পার্মানেন্ট না, কিন্তু স্ট্রাকচারটা পার্মানেন্ট। এতে দেশ উপকৃত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। সহমত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সরকারি শুরু হচ্ছে একটা বিগত মধ্যে দিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, একটি বড় সরকারি দল এবং তারা শপথ নেননি। সাম্প্রতিক সময় সরকারি দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে তারা সংবিধান সংশোধন কমিটি গঠন করতে চান। আপনারা স্পষ্ট বলেছেন যে এই কমিটি আপনারা মানবেন না। আপনাদের সরাসরি অবস্থান জানাবেন কি যে আসলে আপনারা এই সংবিধান সংশোধন কমিটি যাবেন কি না? বলে দিচ্ছি, এটা যদি আপনি খেয়াল করেন, আমরা সংস্কার পরিষদের জন্য তৈরি, সংবিধান সংশোধনের জন্য কোনো আলাদা কমিটি বা কমিশন গঠন করা লাগে না। এটা ন্যাচারাল বিল হিসাবে আসবে, আলোচনা হবে, ব্রেকিং দিয়ে যাবে, তারপরে আবার ফিরে আসবে হাউসে, এরপরে আলোচনার পর মোটামুটি দিয়ে এটা গ্রহণ পর্যন্ত হবে। এটা তো ন্যাচারাল প্রসিডিউর, এটা আলাদা কিছু না, এটার জন্য কোনো কমিশনের দরকার নেই যে এরপরে কে বলবে। এইদিকে মাননীয় বিরোধীদের স্থানে কাজ করি। আপনি যে ফিসক্যাল ইয়ার ব্যাপারে যেটা বলছিলেন জানুয়ারি থেকে ডিসেম্বর, এই ব্যাপারে আপনারা সংসদে কোনো বেসরকারি বিল আনার প্ল্যান আছে কিনা? অন্যদিকে আপনি বাজেট বক্তৃতায় বলেছিলেন যে 3 মাস অন্তর অন্তর ইভালুয়েশন রিপোর্টের ব্যাপারে, এটা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ বা প্ল্যান পরিকল্পনা ধন্যবাদ। দুটো প্রস্তাব করেছেন। একটা হলো ফিসক্যাল ইয়ার নিয়ে আমরা কোনো বিল বা নোটিশ করবো না, আমরা করেছি। আমরা মনে করি দেশের সাথে এটা হওয়া উচিত, এমনকি সরকারি দলের অনেকেও এটা চান। আমরা যখন এই বক্তব্য রেখেছি তখন প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু এটা টেবিল চাপে সমর্থন করেছে। এটা হতে পারে যে এবারকার ফিসক্যাল ইয়ারটা তো আজকে থেকে শুরু, এই জন্য নিউ কনসেপ্ট বা প্রপোজাল হিসাবে যেটা আসছে, এটা অ্যাডজাস্টমেন্টে একটু সময় লাগবে। আমার ধারণা সরকার এটা কগনিজেন্সি দিতেও পারে, কারণ এটা কিন্তু আমরা অলমোস্ট সবাই ফিল করি এটা চেঞ্জ হওয়া। আমরা শুধু ইয়ে না, এই বিরোধী দলের না, সরকারি দলের অনেক। আর শেষ যেটা বলেছে ইভালুয়েশনের প্রশ্ন, এটা একটা সিস্টেম আছে যে সম্পূর্ণ বাজেট যখন বাজেট এক্সিড করে যায় এক্সপেন্সেস, তখন এটা সংসদে এনে সম্পূর্ণ বাজেট হিসেবে এটা পাস করা। আমরা কখন করি? আমরা 2 মাসের মাঝামাঝি সব টাকা খরচ হয়ে গেছে, এখন হা বললেও যান, না বললেও যান, এটার দ্বারা কোনো বেনিফিট জাতি হয়। ওখানে একটা প্রভিশন আছে যে এটা যেন মার্চ মাসে পেশ করা সংসদে আনা হয়, যদি অন্য কোনো অসুবিধা না থাকে, বাধ্যবাধকতা না থাকে, ওই অন্য অসুবিধা সব হারিয়ে গেছে, আর আসা না। অ্যাপ্রোপ্রিয়েশন বলে একটা কথা আছে, যথার্থ আছে যে খরচগুলো হবে। আপনারা আশ্চর্য হবে, গত 7 বছর হয়ে গেছে কোনো অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে না। আমরা চাচ্ছি এগুলাকে কমিটি আনা, যাতে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হয় জাতির সামনে, এবং সংসদে আসলে জাতীয় জানবে, সংশ্লিষ্ট ব্যক্তিরাও সব